আসসালামু আলাইকুম। এসএসসি সাব্বির ব্যাচ, আশা করি সকলে ভালো আছে। তো তোমাদের এরই মধ্যে কিন্তু একটা পরীক্ষা শেষ হয়ে গেছে, বাংলা প্রথম পত্র। আশা করি তোমরা বাংলা প্রথম পত্র অবশ্যই ভালোভাবে পরীক্ষাটা দিয়েছো। তো আমরা দেখো বায়োলজিটার ধারাবাহিক ভাবে কিন্তু আমরা আমাদের পঞ্চম অধ্যায় অর্থাৎ মানে 5 নাম্বার ক্লাসে এটা আমাদের অধ্যায় কিন্তু 11 জীবের প্রযোজন। তো এরপরে আর মাত্র 2টা অধ্যায় বাকি থাকবে, সেই 2টা অধ্যায় করলে কিন্তু আমাদের সবগুলা কিন্তু এমসিকিউ কভার হয়ে যাবে। তো দেখো আমাদের আজকে হচ্ছে অধ্যায় 11 জীবের প্রযোজন। তো এই অধ্যায় থেকে আমরা 20টা এমসিকিউ করবো, 20টা এমসিকিউ সমান অধ্যায় শেষ। তো দেখো 20 এমসিকিউ, 20 এমসিকিউ সমান অধ্যায় শেষ, সমান কি অধ্যায় শেষ। তো দেখো 20 এমসিকিউ সমান আমরা জানি অধ্যায় শেষ। তো আমরা 20টা এমসিকিউ পড়লে এর ভেতর থেকে কমন আসবে, অতিরিক্ত কিছু পড়ার দরকার নাই। অতিরিক্ত যারা পড়তে চাও যারা আগে পড়েছো তারা পড়বা, আর যারা আগে কিছুই পড়ো নাই তারা শুধু এই 20টা করে এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে সলভ করে যাবা, অবশ্যই ভালো রেজাল্ট করবা। তো দেখো আমরা অধ্যায়ের নাম জানি জীবের প্রযোজন। প্রযোজন শব্দের অর্থ দেখো, প্রযোজন শব্দের অর্থ কি? প্রযোজন শব্দের অর্থ মিলন। প্রযোজন শব্দের অর্থ কি? মিলন, অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রীস্তবক বা পুংকেশর বা কত স্ত্রী, অর্থাৎ ছেলে মেয়ের ভেতরে যে মিলন ঘটে, ফুলের ভেতরে যে মিলন ঘটে, এগুলাকে বলা হয় কি? প্রযোজন বা জনন। ঠিক আছে? তো জনন শব্দের অর্থ মিলন, প্রযোজন শব্দের অর্থ কি? মিলন, অর্থাৎ জোড়া লাগবে। তো দেখো আমরা একটা 1 নাম্বার এমসিকিউতে আসি। তো দেখো একটি আদর্শ ফুলের কয়টি অংশ? তো দেখো এটা তোমরা যখন ইন্টারে পড়বা তখন দেখবে একটি আদর্শ ফুলের 4টি অংশ। তো কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে কত? একটি আদর্শ ফুলের 5টি অংশ। তো তোমরা এটা হচ্ছে একটু মনে রাখবা। তো দেখো আমি একটা আদর্শ ফুলটা আঁকাই। তো দেখো আমি একটু ফুলটা আঁকানোর চেষ্টা করি। তো দেখো তোমরা যদি একটু ফুলটা আঁকাও, এটা দেখো এই যে এটা এরকম ভাবে যদি তোমরা ফুলটা আঁকাও, তো দেখো এরকম ভাবে আমি ফুলটা একটু আঁকাচ্ছি, অল্প টাইমের ভিতরে ফুলটা আঁকাবো। তো দেখো এরকম থাকবে, তারপরে দেখো এই যে এখানে কিন্তু এরকম একটা চিহ্ন থাকবে। তো এটা থাকলো। তো এটা দেখো এই যে এটার ভেতরে এরকম থাকবে। তো এটাকে বলা হয় কি? দেখো এটাকে বলা হয় গর্ভ, গর্ভমুণ্ড। দেখো মুন্ড মানে কি? মাথা, মুন্ড, গর্ভমুণ্ড। আর এটাকে বলা হয় কি? গর্ভদণ্ড, গর্ভ, গর্ভদণ্ড। তো দেখো এখান থেকে বিভিন্ন কিন্তু তোমার পুংকেশর বের হবে। এই যে দেখো এরকম ভাবে এরকম ভাবে চিত্র দিতে আমার মতো চিত্র যদি তোমরা আঁকাতে না পারো, তো এরকম ভাবে তোমরা ফাঁকাবা, একটু ফাঁকাবা। তো দেখো এই যে একটা দিয়ে দিলাম, তারপরে এই সাইড থেকে আরেকটা দিয়ে দিবা, এই যে সাইড থেকে আরেকটা দিয়ে দিবা। তো দিয়ে একটা গোল দিবা, গোল দিয়ে একটা মাথা এরকম করে দিবা, বা এই যে এরকম করে দিবা। এগুলো বলা হচ্ছে কি? এরকম ভাবে কয়েকটা দিবা, এরকম ভাবে কি কয়েকটা তোমরা দিবা। তারপরে এখান থেকে কয়েকটা দিতে পারো। তো দেখো এভাবে চিত্রটা তোমরা আঁকাবা এবং নিচে দিবা কি? নিচে যেরকম একটা ফাঁকা থাকবে, ফাঁকা অংশ থেকে তারপরে কি থাকবে দেখবে এখান থেকে একটা হচ্ছে বৃত্তির মতো অংশ বের হচ্ছে, তোমাদের বইয়ে দেখতে পাবা। যে এখান থেকে কি একটা আহ বৃত্তির মতো অংশ বের হয়েছে, এরকম থাকবে। এরকম থেকে একটা গোল থাকবে। তো এখানে দেখতে পাবা সাইডে 2টা এরকম অংশ থাকবে, এগুলো অংশ থাকে, এরকম অংশ থাকে। তো দেখো এরকম ভাবে তোমরা কিন্তু একটা আদর্শ ফুল আঁকালা, আঁকানোর পরে তোমরা কি করবা? এগুলো হচ্ছে একটু এই যে ডট ডট এরকম 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 পাপড়ি দিয়ে দিবা, এরকম এরকম পাপড়ি দিয়ে দিবা। পাপড়ি দিয়ে দিলে কিন্তু তোমাদের ফুলটা চিত্রটি আঁকা কিন্তু কমপ্লিট। তো এখান থেকে এরকম করে দিতে পারো, এটা এরকম করে দিতে পারো। তো দেখো এটা কিন্তু আদর্শ ফুল আঁকানো গঠন কমপ্লিট হচ্ছে। তো দেখো এটাকে বলা হচ্ছে গর্ভমুণ্ড, এটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড। দণ্ড মানে কি? লাঠি, লাঠির মতো অংশ। এটা দেখো এটাকে বলা হচ্ছে কত? এই অংশের নাম কি দেওয়া হচ্ছে? এই অংশের নাম দেওয়া হচ্ছে কত? পুংকেশর। এই অংশটার নাম দেওয়া হচ্ছে কত? দেখো পরাগদণ্ড, পরাগধানী। এটাকে বলা হচ্ছে কত? পরাগধানী। এটাকে বলা হচ্ছে পরাগধানী। আর এটাকে বলা হচ্ছে কি? পরাগদণ্ড, দণ্ডের মতো অংশ। পরাগদণ্ড। দেখো পরাগদণ্ড। এই 2টা অংশকে একসাথে কি বলা হচ্ছে? এই 2টা অংশকে একসাথে বলা হচ্ছে দেখো পুংকেশর। এই অংশকে বলা হচ্ছে কত? পুংকেশর। এই অংশকে একসাথে বলা হচ্ছে কত? পুংকেশর। তো তারপরে দেখো এটাকে বলা হচ্ছে কত? আহ দেখো এইটা যে অংশটা যে জোড়া লাগছে, এই যে এখানে যে জোড়া লাগছে, এই যে পরাগধানী এবং পরাগদণ্ড যে যুক্ত হয়েছে, এটা কিন্তু একটা যোজনীর মাধ্যমে যুক্ত হয়েছে। তো তোমরা যখন এইখানে এই যে 4 নম্বর এমসিকিউতে পড়বা, দেখো ফুলের পরাগধানী ও
পরাগদণ্ডের সংযোগকারী অংশকে কি বলা হয়? যোজনী তালু বলা হবে। এই যে এটুকাতে জোড়া লাগছে, এটাকে বলা হচ্ছে কত? যোজনী। যোজনীর মাধ্যমে এটা জোড়া কি বৃত্তাংশ দেখো, বৃত্তা বৃত্তাংশ দেখো, এটাকে বলা হচ্ছে কি? বৃত্তাংশ। তারপরে দেখো এটাকে কি বলা হচ্ছে? এই যে এটাকে বলা হচ্ছে কি? দেখো বোটা, বোটার মতো অংশ, অর্থাৎ এটা কি? বিন্দু। এটাকে বলা হচ্ছে কত? বিন্দু। বিন্দু শব্দের অর্থ কি? তো দেখো এই যে এটাকে বলা হচ্ছে বিন্দু, এটাকে বলা হচ্ছে বৃত্তাংশ। আর এই যে একটা স্তবকের মতো অংশ আছে, এই যে একটা স্তবক, এটাকে বলা হচ্ছে কত? এটাকে বলা হচ্ছে, অংশটাকে বলা হচ্ছে কি? পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ। দেখো তাহলে কি এই পুষ্পাক্ষের উপর বাকি চারটি স্তবক কি তোমার গঠন করা আছে? এই গর্ভমুণ্ড আর গর্ভদণ্ডকে একসাথে বলা হচ্ছে কি? একসাথে বলা হচ্ছে কত? স্ত্রী স্তবক। আর এটাকে বলা হচ্ছে কত? পুং স্তবক। তো দেখো কয়টা অংশ থাকে তাহলে? পুষ্পাক্ষ একটা অংশ, তারপরে হচ্ছে বৃত্তাংশ একটা অংশ, দুইটা অংশ, তারপরে পুং স্তবক তিনটা অংশ, তারপরে দেখো এটা কত? চারটা অংশ। আর একটা আছে কি? এই যে পাপড়ি। আর একটা কি আছে? এই যে পাপড়ি বা দলমন্ডল। দেখো দলমন্ডল, দলমন্ডল বা পাপড়ি, এটাকে বলা হচ্ছে পাপড়ি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি? দলমন্ডল বা পাপড়ি। তো ইংলিশ টার্ম গুলো আছে, তোমরা দেখতে পাবা। তো দেখো এই চিত্রটা আমি আরেকবার বলি। তো দেখো এটাকে বলা হচ্ছে কত? এই যে এটাকে বলা হচ্ছে কত? গর্ভাশয়। এটাকে বলা হচ্ছে গর্ভাশয়। দেখো গর্ভাশয় এটাকে বলা হচ্ছে। এই তিনটা স্তবক মিলে কিন্তু স্ত্রী স্তবক। তো দেখো প্রথমে আছে এটা কি? গর্ভমুণ্ড, এটাকে বলা হচ্ছে গর্ভদণ্ড, এটাকে বলা হচ্ছে কত? গর্ভাশয়। এই তিনটা অংশ কি একসাথে বলা হচ্ছে কত? স্ত্রী স্তবক। তারপরে দেখো এটাকে বলা হচ্ছে কত? পুংকেশর। এটাকে বলা হচ্ছে কত? পরাগদণ্ড। বাকি এটাকে হচ্ছে পরাগধানী। এটা কত? পরাগদণ্ড। তারপরে দেখো এখানে আছে কি? এই যে এর অংশকে বলা হচ্ছে কত? বৃত্তাংশ। আর এই যে বোটার মতো অংশকে বলা হচ্ছে বৃন্ত। আর এই যে একটা অংশ, এটাকে বলা হচ্ছে কত? পুষ্পাক্ষ। তো আমরা একটি আদর্শ ফুলের কয়টি অংশ দেখতে পেলাম? একটা আদর্শ ফুলের 5টি অংশ দেখতে পেলাম। তোমরা যখন বড় শ্রেণীতে পড়বা তখন দেখবে কি এটা 4টা অংশে ভাগ করা হয়েছে। তো দেখো আমরা 1 নম্বর এমসিকিউ সমাধান হলো। তো আমরা এখন 2 নম্বর এমসিকিউ তে যাই। তো দেখো 2 নম্বর এমসিকিউ আমরা এখন সমাধান করব। তো দেখো একলিঙ্গ ফুল কোনটি? তো একলিঙ্গ ফুল কোনটি এটা মনে রাখার জন্য তোমরা আহ একটা হচ্ছে মনে রাখবা একলিঙ্গ ফুল কত। দেখো একলিঙ্গ ফুল, একলিঙ্গ ফুল মনে রাখার জন্য তোমরা একটা শর্টকাট টেকনিক মনে রাখবা। একলা, 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 একলা। দেখো একলা, লতে কত? লাউ। লতে কত? লাউ। আর কতে কত? কুমড়া, কুমড়া। লাউ কুমড়া কত? একলা। দেখো একলা, একলা কত? লাউ কুমড়া কত? একলিঙ্গ ফুল। তারপরে দেখো একলিঙ্গ ফুলের ভিতরে কিন্তু এখানে লাউ কুমড়া নাই। তাহলে দেখো কি? এই যে আহ একলা, এই যে কুমড়া আর ঝিঙ্গা কিন্তু প্রায় সেম ধরনের। তাহলে এখানে কি হবে? ঝিঙ্গা কিন্তু আমাদের অ্যান্সারটা হবে, ঝিঙ্গা অ্যান্সার হবে। তারপরে দেখো একলিঙ্গ ফুল, এটা মনে রাখতে পারবো। আর উভলিঙ্গ ফুলটাও দেখো মনে রাখতে পারো। উভলিঙ্গ ফুলটা কি? একলিঙ্গ ফুলটা কি? দেখো এখন আমরা মনে রাখি। উভলিঙ্গ ফিল কত? দেখো উভলিঙ্গ, উভয় লিঙ্গ। দেখো উভয় লিঙ্গ আছে কত? উভয় লিঙ্গ আছে হচ্ছে তোমার জবা ধুতরা, জবা ধুতরা, ধুতরা, জবা ধুতরা কত? উভলিঙ্গ ফুল বলা হয়। আর একলিঙ্গ ফুল বলা হয় কাকে? একলিঙ্গ ফুল বলা হয় লাউ কুমড়াকে বলা হয় কত? একলিঙ্গ ফুল। তাহলে উভলিঙ্গ ফুলটা আর একলিঙ্গ ফুলটা মনে রাখবা। তো দেখো আমরা এখন 3 নম্বর এমসিকিউ তে আসি। 3 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে কোনটি পরাগদণ্ড বহুগুচ্ছ? কোনটি পরাগদণ্ড বহুগুচ্ছ? দেখবো পরাগদণ্ড বহুগুচ্ছ হচ্ছে শিমুলে, শিমুলের পরাগদণ্ড বহুগুচ্ছ। আর তোমার একগুচ্ছ কার? একগুচ্ছ হচ্ছে জবা। একগুচ্ছ কত? একগুচ্ছ কত? জবা। তারপরে মটর দেখো, মটর আছে, ধুতরা আছে। তো দেখো কি? আহ মটর আছে, ধুতরা আছে। মটরটা দেখবে কি? দ্বিগুচ্ছ। মটরটা কত? দ্বিগুচ্ছ। দ্বিগুচ্ছ কত? মটর। আর একগুচ্ছ কত? জবা। আর বহুগুচ্ছ কত? শিমুল। শিমুল। বহুগুচ্ছ কত? শিমুল। আর দেখতে পাবা কি? ধুতরাটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া নাই ওরকম ভাবে, দেওয়া আছে জবা, শিমুল, মটর। এই তিনটাই মনে রাখবে। এক লিঙ্গ কত? একগুচ্ছ হচ্ছে জবা, বহুগুচ্ছ কত? শিমুল। এখানে লিখবে কিন্তু বহুগুচ্ছ। এটা কত? বহুগুচ্ছ, বহুগুচ্ছ। এটা বহুগুচ্ছ আর এটা কত? দ্বিগুচ্ছ। তারপরে দেখো 4 নম্বর এমসিকিউ তে আসি আমরা। 4 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে কি? ফুলের পরাগধানী ও পুংদণ্ডের সংযোগকারী অংশকে কি বলে? এই যে দেখো পরাগধানী, এটাকে বলা হচ্ছে কত? পরাগধানী। এবং কত? এই যে পরাগদণ্ড, এটা কত? পরাগদণ্ড। এটা পরাগধানী, পরাগ, পরাগধানী। আর এটাকে বলা হচ্ছে পরাগদণ্ড, পরাগ, পরাগদণ্ড। দেখো এই যে একটা অংশ, এই যে অংশটাকে সংযোগ করছে, এটাকে বলা হয় যোজনী,
যোজনী, এই অংশটাকে বলা হয় যোজনী। তাহলে আমাদের এটা অ্যান্সার হবে কত? যোজনী। তো দেখো আমাদের 4 নম্বর এমসিকিউ শেষ হলো, আমরা 5 নম্বর এমসিকিউ তে চলে যাই। 5 নম্বর এমসিকিউ তে চলে আসছি, অধ্যায় 1 কিন্তু 5 নম্বর এমসিকিউ তে চলে আসলাম। দেখো পতঙ্গ পরাগায়ী ফুল কোনটি? তো আমাকে বলা হয়েছে পতঙ্গ পরাগায়ী ফুল কোনটি। তো দেখো যেগুলো পতঙ্গের মাধ্যমে কি পরাগরেণু স্থানান্তর হয় সেগুলোকে বলা হয় কি পতঙ্গ পরাগায়ী ফুল। তো দেখো পতঙ্গ পরাগায়ী ফুলটা তাহলে কি হবে, এটা মনে রাখার জন্য একটা টেকনিক তোমরা মনে রাখবে। তো ধরো পতঙ্গ একটা সেলের নাম, তো তার শিক্ষক তাকে বলতেছে যে পতঙ্গ কাম সারা যে। তো দেখো পতঙ্গ পরাগায়ী মনে রাখার জন্য তোমরা কি মনে রাখবা? পতঙ্গ, দেখো পতঙ্গ, পতঙ্গকে বলতেছে, তার স্যার বলতেছে পতঙ্গ কাম কাম সারা, কাম সারা যে। দেখো কি কাম সারা যে, এটা দিলা, ঠিক আছে। ছয়কার দিতে পারো, বর্গীয় জ দিলাম আমি, ঠিক আছে। তো এটা বোঝার জন্য দেখো কামতে কি, কামতে হচ্ছে কুমড়া, কুমড়া। তো দেখো সারাতে কত? সরিষা, সরিষা। যেতে কত? জবা। তো দেখো পতঙ্গ পরাগায়ী ফুল মনে রাখার জন্য তোমরা মনে রাখবা কি পতঙ্গ কাম সারা যে। তাহলে দেখো এখান থেকে কোনটা আছে? এখানে দেখো সরিষা আছে, তো আমাদের অ্যান্সারটা কি হবে? সরিষা। তো দেখো সেম ভাবে তোমরা হচ্ছে আহ স্বপরাগায়ন এবং পরপরাগায়ন এই দুটিতে কি কি ধরনের উদাহরণ আছে এটা মনে রাখার জন্য দেখো স্বপরাগায়ন মনে রাখবা সাধু, আর পরপরাগায়ন মনে রাখবা শিমুল পরের পেঁপে খায়, শিমুল পরের পেঁপে খায়। তো দেখো স্বপরাগায়ন, স স পরাগায়ন, পরাগায়ন, স্বপরাগায়নের উদাহরণ কি? সাধু, সাধু। দেখো সাথে কত? সরিষা, সরিষা। স্বপরাগায়ন ঘটবে কত? সরিষা। আর আর ধুতে কত? ধুতরা, ধুতরা। দেখো সাধুতে কত? সরিষা আর ধুতরা। আর দেখো পরাগায়নের উদাহরণ মনে রাখবে কিভাবে? পরাগায়ন, 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 গায়ন, পরপরাগায়ন। দেখো মনে রাখার জন্য তোমরা মনে রাখবা কি শিমুল পরের পেঁপে খায়। শিমুল একটা মেয়ের নাম। দেখো শিমুল, শিমুল পরের, পরের পেঁপে, পেঁপে খায়। তো দেখো এইখানে হচ্ছে শিমুলতে কত? শিমুল, শিমুল ফুল। তারপরে দেখো পেঁপেতে কত? পেঁপে। আর পরের মানে কি? পরপরাগায়ন, পরের মানে কি? পরাগায়ন। আর খাইতে কিন্তু কিছু নাই, খাইতে কিছু নাই। তাহলে দেখো শিমুল পরের পেঁপে খায়, তার মানে কি এটা পরপরাগায়নের উদাহরণ। তো দেখো আমরা পতঙ্গ পরাগায়ী পতঙ্গ পরাগায়ীর উদাহরণ মনে রাখলাম কি? স্যার বলছে কি কাম সারা যে, পতঙ্গ কাম সারা যে। আর আমরা স্বপরাগায়ন মনে রাখলাম কি দিয়ে? সাধু। আর পরপরাগায়ন মনে রাখলাম কি দিয়ে? শিমুল পরের পেঁপে খায়। তো দেখো সেম ভাবে আমরা এখন 6 নম্বর এমসিকিউ তে চলে আসি। 6 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকে কোনটি? তো দেখো বলা হয়েছে স্বপরাগায়নে, পরপরাগায়নে, পাখির মাধ্যমে পরাগায়নে, পানিতে পরাগায়ন। দেখো স্বপরাগায়ন মানে কি? নিজ। ধরো তোমার একজন ধরো যে বলা হয় কি স্বপরাগায়ন কি চরিত্রগত। দেখো চরিত্রটা কখন ঠিক থাকে না? যখন একজন মানুষ পরকিয়া করে তখন কি চরিত্রটা ঠিক থাকে না? যখন সে কি করে অর্থাৎ নিজ 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 ভালোবাসার মানুষের সাথে যখন ঘোরাফেরা করে, ধরো যে বিভিন্ন আড্ডা টাড্ডা দেয়, ঘুরতে যায়, আহ একসাথে থাকে, তখন কি তাদেরকে কিন্তু চরিত্রগত বিশুদ্ধি নষ্ট হয় না। তাহলে দেখো প্রজাতির চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকবে কোনটি? তাহলে অর্থাৎ কি মানে কি নিজ, অর্থাৎ নিজেদের মধ্যে যদি তারা মানে বসবাস করে, নিজেরা যদি থাকে অন্যজনকে যদি এখানে নিয়ে না আসে, তাহলে কি আমাদের প্রজাতিগত বৈচিত্র্যতা বিশুদ্ধতা থাকবে কোথায়? দেখো স্বপরাগায়নে। তাহলে পরপরাগায়ন কি? দেখো যে পরকীয়া করা হয়, অর্থাৎ অন্যের সাথে কি ঘোরাফেরা করে, অন্যের সাথে কি প্রেম বিনিময় করে, তাদেরকে কি তাদেরকে বলা হয় কি পরকীয়া। তো দেখো সেম ভাবে কিন্তু এখানে এই শব্দগুলো তোমরা অর্থ জানলে কিন্তু এটা নিমিশেই কিন্তু সলভ করতে পারতেছে। তো দেখো তার পাখির মাধ্যমে, পাখি তো ধরো যে একজনের সাথে আরেকজন কি হয়, তাদের কি মিলন ঘটে। তারপরে পানিতে পরাগায়ন, পানিতে কি বিভিন্ন ধরনের মাছের কিন্তু পরাগায়ন গুলা ঘটে। এরকম ভাবে তাহলে কিন্তু এগুলো আমাদের অ্যান্সার হলো না। তো দেখো প্রজাতির বিশুদ্ধতা কি বজায় থাকবে কি স্বপরাগায়নে, অর্থাৎ নিজেদের মাধ্যমে কি পরাগায়ন যদি ঘটে। তারপরে দেখো আমাদের 10 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে? 10 নম্বর এমসিকিউতে বলা হয়েছে 10টি ভ্রূণথলির গর্ভযন্ত্রে মোট কতটি কেন্দ্রিকা ও ডিম্বাণু থাকে? তো দেখো আমাদের কি ভ্রূণথলির
10টি ভ্রূণথলির গর্ভযন্ত্রে মোট কতটি কেন্দ্রিকা ও ডিম্বাণু থাকে? তো আমরা চিত্রটা একটু লক্ষ্য করি। চিত্র লক্ষ্য করলে আমরা কি পারবো? দেখো চিত্রটা কি এই যে এরকম, চিত্রটা কি তোমাদের এরকম বইয়ে দেখবে কি তোমাদের চিত্রটা কি এরকম একটা চিত্র দেওয়া আছে। এরকম চিত্র দিয়ে দেখবা মাঝখানে যেটা থাকতেছে এটা একটু বড়। তো বড় দেখো এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ডিম্বাণু। ডিম ময়বয় আকার নলিশাণু ডিম্বাণু। আর এই যে দেখো সাইডে যে দুইটা কোষ থাকতেছে এই দুইটা কোষকে বলা হচ্ছে কত? কেন্দ্রিকা কোষ। বাকি দেখো এখানে কেন্দ্রিকা কোষ বলা হচ্ছে কত? এই সাইডে দুইটা থাকে। তাহলে দেখো এই যে এখানে দুইটা আছে, কেন্দ্রিকা কোষ কত? দুইটা আছে। 10টি বলছে, তাহলে 10 গুণন 2, তাহলে কত? কেন্দ্রিকা কোষ কয়টি হবে? 10 গুণন 2 সমান সমান কত? 20টি। তাহলে 20টি কোথায় আছে? দেখো কেন্দ্রিকা আছে কত? এই যে 20টা এখানে আছে, এখানে আছে। আর আমাদের ডিম্বাণু আছে কয়টা? ডিম্বাণু আছে একটা। তাহলে দেখো আমরা কি 10 গুণন 1 হবে। তাহলে একটা যেহেতু ডিম্বাণু আছে 10 গুণন 1, তাহলে আমাদের কত হলো? 10 10। তাহলে আমাদের কেন্দ্রিকা থাকবে কতটা? 20টা। এই যে কেন্দ্রিকা 20টা এবং কত? ডিম্বাণু থাকবে 10টা। তো দেখো হোয়াট এ কোশ্চেন ম্যান। তো নাইস একটা কোশ্চেন ছিল, এটা মজা মানে সলভ করে একটু ভালো লাগে। ঠিক আছে, তো দেখো এই যে কিন্তু একটা চিত্রটা আঁকাইলে কিন্তু আমরা বুঝতে পারবো। তো দেখো তারপরে এপিকাল কোষটি কিসে পরিণত হয়? এপিকাল। তো দেখো এপিকাল শব্দের অর্থ কি? দেখো এপিকাল শব্দের অর্থ কি? শীর্ষ বা চূড়া। তো দেখো এই যে আমার মাথাটা যে এটাকে কি বলা হচ্ছে? শীর্ষ বা চূড়া। আমার পাটাকে বলা হচ্ছে কি? এটা কিন্তু শীর্ষ বলা হবে না। তো দেখো কি এই শীর্ষ বা চূড়া, এপিকাল শব্দের অর্থ কি? দেখো এপিকাল, এপিকাল সেল, এপিকাল সেল, এপিকাল সেল অর্থ কি? শীর্ষ, শীর্ষ বা চূড়া। চূড়া অর্থাৎ কি? অ্যাপেক্স। এপিকাল মানে কি? অ্যাপেক্স। এপিইএক্স, অ্যাপেক্স। অ্যাপেক্স মানে কি? শীর্ষ বা চূড়াতে যে কোষগুলো থাকবে সেগুলোকে বলা হবে কি? এপিকাল সেল। দেখো এপিকাল সেলটি কিসে পরিণত হয়? এপিকাল সেলটি তোমরা দেখবা যে ভ্রূণে পরিণত হয়। এপিকাল সেলটি কিসে পরিণত হয়? এপিকাল সেলটি ভ্রূণে পরিণত। তো দেখো আমাদের 8টা এমসিকিউ হলো। তো আমরা এখন 9 নম্বর এমসিকিউ তে চলে। নম্বর এমসিকিউ তে কি বলা হয়েছে? কোনটি বংশগতির ভৌত ভিত্তি? তো দেখো বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কাকে? ক্রোমোজোমকে কিন্তু বংশগতির ভৌত ভিত্তি বলা হয়। দেখো ক্রোমোজোম সংখ্যার অর্থ কি? ক্রোমো শব্দের অর্থ রঙিন, আর জোম শব্দের অর্থ দেহ। অর্থাৎ ক্রোমোজোম শব্দের অর্থ কি? রঙিন দেহ। তারপর দেখো সেন্ট্রোজোম। জোম শব্দের অর্থ আমরা দেহ জানি। তারপর দেখো সেন্ট্রো শব্দের অর্থ কি? সেন্টার, অর্থাৎ বৃত্তের যেমন একটা কেন্দ্র থাকে, এখানে একটা কি কেন্দ্র থাকে। তারপরে দেখো কি? রাইবোজোম। রাইবো শব্দের অর্থ কি? প্রোটিন সংশ্লেষণ করা। যারা প্রোটিন সংশ্লেষণ করে তাদেরকে বলা হয় রাইবোজোম। তারপরে আছে লাইসোজোম। দেখো লাইসো শব্দের অর্থ কি? জীবাণু ভক্ষণ করা, খেয়ে ফেলা, মেরে ফেলা। এগুলো হচ্ছে কি? লাইসোজোমের কাজ। তো দেখো তাহলে আমাদের কিন্তু এটার অ্যান্সার কি হবে? ক্রোমোজোম। বংশগতির ভৌত ভিত্তি বলা হয় ক্রোমোজোম। শস্য কোষ কেন্দ্রিকায় কত সংখ্যক ক্রোমোজোম থাকে? শস্য কোষ, শস্য কোষটা দেখো এরকম লেখা হয়, এরকমও লেখা হয় শস্য কোষ। দন্তের সহ দেওয়া হয়, আবার তালুর সহ দেওয়া হয়। শস্য কোষে কেন্দ্রিকায় কত সংখ্যক ক্রোমোজোম থাকে? এটা হচ্ছে একটা 3 স্টার একটা এমসিকিউ, তোমাদের 26 সালে এটা আসার সম্ভাবনা আছে। তো দেখো 3n সংখ্যক ক্রোমোজোম কিন্তু এই শস্য কোষে উৎপন্ন হয়, এটা মনে রাখবা। তারপরে দেখো আমাদের 11 নম্বরে আছে কি? শুক্রাশয় হতে নির্গত হরমোনকে কি বলা হয়? দেখো শুক্রাশয় হতে নির্গত হরমোনকে কি বলা হয়? দেখো এই যে এগুলো অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেনের কাজ কি? অ্যান্ড্রোজেনের কাজ হচ্ছে কি? শুক্রাণু, শুক্রাণুর, শুক্রাণু, ডিম্বাণুর এগুলা কাজ করে থাকবে। এবং এগুলা কি? দাড়ি গোফ গজাতে সাহায্য করে। দাড়ি গোফ, আহ দাড়ি গোফ গড়াতে সাহায্য করে। তারপরে কণ্ঠস্বর, কণ্ঠস্বর, কণ্ঠস্বর পরিবর্তন এগুলা কিন্তু করে থাকে। অ্যান্ড্রোজেন হরমোনটা কি কাজে কাজে খাটে। তারপরে দেখো তাহলে আমাদের অ্যান্সারটি কি হচ্ছে? আমাদের ঘ নম্বর অ্যান্সার হচ্ছে। তারপরে দেখো আমাদের আছে থাইরক্সিন। থাইরক্সিন হরমোনটা কি করে? থাইরক্সিন দেখো থাইরয়েড গ্রন্থি থেকে এই হরমোনটা কি আহ নির্গত হয়। দেখো থাইরক্সিনটা কি করে? থাইরক্সিনটা দেখো কি তোমার বিভিন্ন লক্ষণ প্রকাশ করবে। এগুলো বইয়ে আছে, দেখে নিবে একটু। তারপর দেখো 12 নম্বর এমসিকিউটা কি আছে? 12 নম্বর এমসিকিউটা দেখো নিষেকের কত সপ্তাহের মধ্যে, এখানে দেখো ওমরা, এখানে কি থাকবে? ওমরা। নিষেকের কত সপ্তাহের মধ্যে ওমরা গঠিত হয়? দেখো ওমরা মানে কি? দেখো ওমরা মানে কি? ওই যে নাভি, যে নাভি দিয়ে, অর্থাৎ ধরো একটা শিশু যখন ভূমিষ্ঠ হয়, অর্থাৎ একটা শিশু যে একটা নাভি, যে নাভি অর্থাৎ একটা যে নাভির মাধ্যমে একটা শিশু যখন তোমার অর্থাৎ মায়ের পেটের ভিতর থাকে, তখন কিন্তু একটা এই যে নাভি, এই যে একটা নাভির মাধ্যমে কি খাদ্যগুলো গ্রহণ করে। এই যে খাবারগুলো কি এই নাভির মাধ্যমে একটা শিশু কি খেয়ে থাকে। এভাবে কি দেখো এই যে একটা নাভির মাধ্যমে এখানে খাবারগুলা কিন্তু খেয়ে থাকে। সেটাকে বলা হয় কি? অমরা। ঠিক আছে, তো এই যে নাভির মাধ্যমে যে খেয়ে থাকে এটাকে বলা হচ্ছে কি? অমরা। তাহলে দেখো নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়? দেখো নিষেকের 12 সপ্তাহের মধ্যে কি গঠিত হয়? অমরা গঠিত হয়।
তো দেখো 12 নম্বর এমসিকিউ শেষ হলো, আমরা এখন 13 নম্বর এমসিকিউ। 13 নম্বরে দেখো, ফুলের কোনটি বাহিরের দিক থেকে দ্বিতীয় স্তবক? তো ফুলের কোনটি বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক? দেখো প্রথম স্তবক হচ্ছে ভিতি, ফুলের বাইরের দিক থেকে প্রথম স্তবককে বলা হয় ভিতি, দ্বিতীয় স্তবক হচ্ছে দলমণ্ডল। সেগুলো তোমাদের বই স্পষ্ট ভাবে লেখা আছে। তারপরে দেখো দললগ্ন কোন স্তবকের কোন ফুলে দেখা যায়? দললগ্ন কোন স্তবকের কোন ফুলে দেখা যায়? দেখবো কি দললগ্ন কোন স্তবকের ধুত্রা ফুলে দেখা যায়। দললগ্ন কোন স্তবক, দললগ্ন কোন স্তবক কোন ফুলে দেখা যায়? ধুত্রা ফুলে দেখা যায়, এটা একটু মনে রাখ, ধুত্রা ফুলে। তারপরে দেখো 15 নম্বর এমসিকিউ তে বলা হয়েছে নিচের কোন ফুলটির গর্ভমুণ্ড আঠালো ও শাখানিত? নিচের কোন ফুলটির গর্ভমুণ্ড আঠালো ও শাখানিত? দেখো এটা কিন্তু একটা পতঙ্গ পরাগায়ী ফুলের বৈশিষ্ট্য। দেখো পতঙ্গ পরাগায়ী, পরাগায়ী, পতঙ্গ পরাগায়ী বৈশিষ্ট্য। দেখো এর বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে কি দেখো, ফুলটির গর্ভমুণ্ড আঠালো ও শাখানিত থাকবে। ফুলটি কি থাকবে? বড় থাকবে, রঙিন থাকবে। ফুলটি বড় থাকবে, রঙিন থাকবে এবং কত গ্রন্থি, গ্রন্থি দেখবা কি গ্রন্থিযুক্ত থাকবে। দেখবা কি গ্রন্থিযুক্ত, কি গ্রন্থিযুক্ত থাকবে? মধু গ্রন্থিযুক্ত থাকবে। এটা কি পতঙ্গ পরাগায়ী ফুলের বৈশিষ্ট্য। আমরা পতঙ্গ পরাগায়ী ফুলের বৈশিষ্ট্য লিখছিলাম কি, মনে রাখতে কি পতঙ্গ, পতঙ্গ, পতঙ্গ একটা কি ছাত্রের নাম, তার শিক্ষক তাকে বলছিল কি পতঙ্গ কাম সারাজে, পতঙ্গ কাম সারাজে। দেখো কাম নাই, এখানে কি কাম নাই, সারা যে জবা আছে, দেখো সারা যে নিচের কোনটি গর্ভমুণ্ড আঠালো শাখানিত? তো দেখবা কি কাম সারা যে। দেখো এখানে অ্যান্সার কিন্তু দুইটা হবে, কাম সারা যে। দেখো সরিষাও হবে, এখানে দেখতে পাবা কি তুমি জবাও হবে। তো দেখো সরিষাও কিন্তু অ্যান্সার হয়, জবাও হয়। তো দেখো এটা কিন্তু একটা পতঙ্গ পরাগায়ী ফুলের বৈশিষ্ট্য। পতঙ্গ পরাগায়ী ফুলের বৈশিষ্ট্য দেখছিলাম কি কাম, কাম থেকে কুমড়া, কাম সারা, সারাতে কত সরিষা, যেতে কত জবা। তাহলে দেখো এখানে কত অ্যান্সার হবে? দুইটা কিন্তু অ্যান্সার হবে। তো যে কোনো একটা দিবা, তোমরা একটা দিলে তোমরা কি মার্কে পেয়ে যাবা। তারপরে দেখো 16 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে, জবা, কুমড়া ও সরিষা ফুলের বৈশিষ্ট্য কি? দেখো তাহলে এই যে বৈশিষ্ট্যটা আমি লিখে দিছি, বড় ফুল বড় হবে, রঙিন হবে এবং গ্রন্থিযুক্ত হবে। তাহলে দেখো কি মধু গ্রন্থিযুক্ত হবে, এটা কি ক নাম্বার অ্যান্সার। তো দেখো আমাদের 16টা এমসিকিউ শেষ হলো, আমরা এখন 17 নম্বর এমসিকিউ তে চলে যাবো। চলো আমরা 17 নম্বর এমসিকিউ তে চলে যাবো। 17 নম্বর এমসিকিউ তে আমরা দেখতে পাচ্ছি অম্রার কাজ দেহের কোন অঙ্গের মতো? দেখো অম্রার কাজ দেহের কোন অঙ্গের মতো? যকৃত, অগ্ন্যাশয়, হৃৎপিণ্ড, ইরেটার, তারপরে গলবিল, পাকস্থলী, ফুসফুস, বৃক্ক। তো দেখবা কি অম্রাটা কিসের মতো কাজ করে? অম্রাটা দেখবা ফুসফুসের মতো কাজ করে। অর্থাৎ অম্রাটা কি হয় যে একটা শিশু যে নালীর মাধ্যমে হচ্ছে খাদ্য টাদ্য খাচ্ছে, সবকিছু করতেছে, নিঃশ্বাস নিচ্ছে, প্রশ্বাস নিচ্ছে, অর্থাৎ তোমার কি করতেছে, মলমূত্র ত্যাগ করতেছে, সবগুলাই কিন্তু আমরা। একইভাবে দেখো ফুসফুসের মাধ্যমে কি আমরা শ্বাস নিচ্ছি, বৃক্কের মাধ্যমে আমরা মল ত্যাগ করতেছি। তাহলে কিসের মধ্যে কাজ করবে? ফুসফুস ও বৃক্কের মধ্যে কাজ করবে। আমাদের অ্যান্সারটা কি হবে? ঘ নাম্বার। তারপর দেখো এইচআইভি সুস্থ দেহে প্রবেশের পর প্রায় কত মাস পরে এইডস রোগের লক্ষণ প্রকাশ করে? দেখবা এইডস রোগের লক্ষণ প্রকাশ করতে প্রায় 6 মাস সময় লাগে, এটা হচ্ছে মুখস্থ করবা। তারপরে দেখো এইচআইভি কোনটি ক্ষতি সাধন করে? দেখো এইচআইভিটা কোনটির ক্ষতি সাধন করে? ডাব্লিউবিসি। ডাব্লিউবিসির পূর্ণ রূপ কি? ডাব্লিউবিসি হচ্ছে হোয়াইট ব্লাড কর্পাসল। আর রেড বিসি এর পূর্ণরূপ কি? রেড বিসি এর পূর্ণরূপ হচ্ছে তোমার অর্থাৎ রেড ব্লাড কর্পাসল। তারপর দেখো ব্লাড প্লাজমা, তারপরে আছে প্লাটিলেটস। তাহলে দেখবে কি এইচআইভি কোনটির ক্ষতি সাধন করে? ডাব্লিউবিসি এর ক্ষতি সাধন করে, হোয়াইট ব্লাড কর্পাসল এটার কি ক্ষতি সাধন করে। তারপরে দেখো 20 নম্বর এমসিকিউ তে কি বলা আছে, এগুলোতে ধরো যে কোনো কিছু ভাঙার মতো শব্দ আমি পাচ্ছি না, তার জন্য একটু তাড়াতাড়ি আমি যাচ্ছি। দেখো বৃতি হলো, বৃতিটা দেখো বৃতি হলো ফুলের বাইরের স্তবক। হ্যাঁ এটা ঠিক আছে, ফুলের বাইরের স্তবককে বৃতি বলা হয়। তারপরে দেখো এটা কি ফুলের ভেতরে স্তবক না? ফুল তো ফুলের ভেতরে তো স্তবক না। বৃতিটা কি ফুলের কি ভেতরে স্তবক না? ফুলের ভেতরে স্তবক না। বৃতিটা কোথায় থাকে? দেখো বৃতিটা কিন্তু এই যে এরকম এরকম থাকে, এই যে এরকম, সরি দাঁড়াও। তো দেখো ধরাও সাপোজ হচ্ছে একটা ফুল, ফুলের এরকম অংশ আছে, তো নিচে এরকম থাকার কারণে তারপরে দেখো এই যে এখানে যে এরকম একটা অংশ, তারপরে এখানে দেখো এই যে এরকম অংশ, এটাকে বলা হচ্ছে কত? বৃত্তাংশ। তাহলে দেখো এটা কি বাইরের স্তবক? এটা কি ভেতরের স্তবক না? ভেতরে কিন্তু স্তবক। তারপরে দেখো ফুলের পরাগায়নের মাধ্যম। তাহলে পরাগায়নের মাধ্যম কি? এটা হচ্ছে রঙিন হওয়ার কারণে ফুলগুলা কি পোকামাকড় গুলা এটার উপরে আকর্ষণ করে, আকর্ষণ করার মাধ্যমে কি এগুলো পরাগায়নের মাধ্যমে কি সাহায্য করে। তাহলে দেখো 1 ও 3 হলো।
এরই মাধ্যমে আমাদের জীবের প্রযোজন অধ্যায় শেষ হয়ে গেল। তো দেখো আমরা 20টা এমসিকিউ দিলাম। তো তোমরা যদি এই 20টা এমসিকিউ মনোযোগ দিয়ে করো তাহলে দেখতে পাবা যে তোমরা এই 20টার ভিতর থেকে ইনশাল্লাহ 100% কমন পাবা। তো এই অধ্যায় থেকে 3টা থেকে 4টে এমসিকিউ আসে। তো 3টা 4টে এমসিকিউ কিন্তু তোমরা অবশ্যই এই 20টা এমসিকিউর ভিতরেই তোমরা পাবা। তো আমি ব্যাখ্যা অনুযায়ী পড়ানোর চেষ্টা করেছি। তো এর ভিতরে যদি কোনো কিছু বুঝতে না থাকো, বুঝতে না পারো, তাহলে হচ্ছে তোমরা কমেন্টে জানাবা যে ভাইয়া আমি এটা বুঝি নাই, বা নেক্সট কোন অধ্যায়ের ক্লাস চাচ্ছ, বা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আদার্স কোন ক্লাস চাইলে তোমরা কমেন্টে জানাবা। আমরা কিন্তু পরবর্তীতে তোমাদের কমেন্ট দেখে আমরা ক্লাসগুলো নিব। তো আর মাত্র 2টা চ্যাপ্টার বাকি আছে। তো সেই 2টা চ্যাপ্টার নিলে কিন্তু আমাদের বায়োলজির এমসিকিউ যে আমরা সিরিজটা ধরেছি, এমসিকিউ সিরিজটা শেষ হয়ে যাবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।